Assalamu alaikum and very good evening to all of you. আমরা প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লাইং IFRS IS কোম্পানি ল ট্যাক্সেশন এন্ড ভিএটি এটার 10ম ক্লাস। আজকে ভিএটি নিয়ে একটা প্রাইমারি ধারণা দিব এবং একটা ওভারঅল স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব যে ভ্যাট কিভাবে কাজ করে, প্রসেসটা কি। দেন আমরা আপনার লাস্ট ক্লাসে ওভারঅল আরেকটা তখনও কিছু ভ্যাটের ডিসকাশন আসতে পারে প্রাসঙ্গিকভাবে। আজকে আমরা প্রথমে হচ্ছে ভ্যাট কি আমরা জানি, ভ্যালু এডেড ট্যাক্স। এটা আসলে বিভিন্ন স্টেজে যে ভ্যালু এডিশনের মাধ্যমে এক্সট্রা ট্যাক্স দিতে হয় এটাকে ভ্যাট বলে। আসলে এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের ইন্টারনাল রিসোর্স ডিভিশনের আন্ডারে একটা আপনার অটোনোমাস একটা বডি। সেই এনবিআর এর 3টা উইং আছে। মূলত গভর্নমেন্টের যত আপনার বাজেট ডিক্লেয়ার করে সেই বাজেটের আসলে মূলত প্রায় 60% টাকাই আসে হচ্ছে এনবিআর থেকে। আবারও বলি, গভর্নমেন্ট বাজেটের টোটাল টাকার 60% টাকা, প্রায় 60% টাকা আসে এনবিআর থেকে। আর সেই আর অন্যগুলো হচ্ছে গ্র্যান্ড লোন এবং সামান্য কিছু লোকাল ট্যাক্স বা অন্য, সেটা খুবই ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট, ব্যাংক বরোয়িং, লোন, ফরেন গ্র্যান্ট। তাহলে টোটাল বাজেটে 60% আসে এনবিআর থেকে। এনবিআর এর ভিতর আবার ভ্যাট আসে প্রায় 40%। ওই 60%, অর্থাৎ যদি 60%-এর টাকা 100 টাকা হয়, 100 টাকা আবার আপনার হচ্ছে একটা সার্টেন পোর্শন 40%-এর উপরে যায় হচ্ছে আপনার হচ্ছে ভ্যাট থেকে কাস্টমসে আসে, আর ইনকাম ট্যাক্সেও 35-36% আর কাস্টমসে আসে। তো 3টা ভাগ ইনকাম ট্যাক্স। গতকালকে যে ইনকাম ট্যাক্স পড়িয়েছেন আমাদের রিপন ভাই, ভিএটি এবং কাস্টমস। সো ভ্যালু এডেড ট্যাক্সের বিষয়টি হচ্ছে যে সংক্ষেপে বলা হয় মূসক। এটা হচ্ছে খুব বেশি পুরনো না, 20 শতাব্দীর একটা আবিষ্কার বা 20 শতাব্দীতে আসছে। এটা সবচেয়ে ট্যাক্স ভ্যাট কাস্টমস এর ভিতরে সবচেয়ে পরের হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। এটা জিএসটিও বলা হয় অনেক দেশে, যেমন ইন্ডিয়া, মালয়েশিয়া জিএসটি বলা হয়। এখানে আসলে এটাকে কনজাম্পশন ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের প্রিন্সিপাল বা ট্যাক্সের প্রিন্সিপাল অনুযায়ী ভ্যাটটা আসলে আসা উচিত হয়নি। ভ্যাট হচ্ছে কনজাম্পশন, নট ইনকাম। মূল্য সংযোজন কর বা ভ্যালু এডেড ট্যাক্স ভ্যাট সংক্ষেপে মূসক 20 শতাব্দীতে উদ্ভূত একটা আধুনিক কর ব্যবস্থা যা ব্যবসায়ের সৃষ্ট মূল্য সংযোজনের উপরে আরোপযোগ্য হয়ে থাকে। দেশীয় পণ্য উৎপাদন, বিপণন, বিক্রয়, বিদেশি পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে অবশ্য ভ্যাট জিরো আছে। দেশাভ্যন্তরের সেবা মানে হচ্ছে সার্ভিস অথবা এই সার্ভিসের বিপণন, বিক্রয় ইত্যাদি ক্ষেত্রেও ভ্যাট আসে। এটার একটা হিস্ট্রি আছে, আপনারা দেখতে পারেন। মোটামুটি উপমহাদেশে সেই খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে বিভিন্ন ফর্মে ট্যাক্স ভ্যাট ছিল। তখন ভ্যাট ছিল না, ট্যাক্স ছিল। আর ট্যাক্সটা আসছে মূলত 1951-এ, যেটা হচ্ছে সেলস ট্যাক্স। এরপরে সেলস ট্যাক্স অ্যাক্ট এবং সেলস ট্যাক্স অর্ডিন্যান্স আসছে 82 সালে। তখনই টার্নওভার, যেটাকে আমরা এখন টার্নওভার ট্যাক্সের রেজিস্ট্রেশন বলি, ওইটার আলাদা একটা ছিল। এরপরে 1991 সালে আমাদের প্রয়াত ফাইন্যান্স মিনিস্টার সাইফুর রহমান স্যার এফসিএ, ওনার সময় মূলত এটা আসে। এবং 2012 সালে এইটা হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012 নামে আসে। যদিও এটা অ্যাপ্লিকেশন হয় 2019 সালে, এবং এর সঙ্গে একটা ভ্যালু এডেড ট্যাক্সের একটা রুল আছে, এটা হচ্ছে 2016 সালে আসছে। সব ইনকাম ট্যাক্সের রুল আছে, ভ্যাটের রুল আছে। সো যেটা বলছিলাম প্রায় 60%, এটা নিয়ে আলাপ করলাম না। এখন আমরা দেখি, আচ্ছা এইটা আনার উদ্দেশ্য কি বলেন তো। আপনার একটা কোশ্চেন আমি খুব ফান্ডামেন্টাল কোশ্চেন করি, যিনি একটু আগে ভ্যাটের অ্যাডভান্স জিনিস জানতে চাচ্ছিলেন, ওনার নাম, উনি এটা আনসার করতে পারবেন আশা করি, উনি যেহেতু আগ্রহ আছে। বলেন তো, ট্যাক্সের যে রেট, কারোর হয়তো 10%, কারোর জন্য হয়তো 25%, কারো 30%, কারো 22%, ব্যক্তি এবং প্রতিষ্ঠান ভেদে এই ট্যাক্সটা ভ্যারি করে কোন স্ট্রাকচার অনুযায়ী বলেন তো? আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? একটা লোক প্রতিষ্ঠানের ধরন আর লোক আয়ের উপরে আয়ের ধরন, প্রতিষ্ঠানের মূলত আয়ের ধরন তো ডেফিনেটলি, আর প্রতিষ্ঠানের ধরন, রাইট। কিন্তু ভ্যাট ভ্যারি করে কি অনুযায়ী বলেন তো? ভ্যাট কিভাবে ভ্যারি করে? পণ্য অনুযায়ী, পণ্যের উপর নির্ভর করে ভ্যাটের। তার মানে হ্যাঁ, ইউ আর রাইট। ট্যাক্সটা হচ্ছে কোম্পানি, ইন্ডিভিজুয়াল, কোম্পানির স্ট্যাটাস, এইটা অনুযায়ী ভ্যাট করে, কিন্তু এটা হচ্ছে পণ্যের সাথে সরাসরি। তার মানে এক মালিকানা কারবার, অংশীদারি ফার্ম, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক, ওপিসি, সমবায় সমিতি, যে কোনো প্রতিষ্ঠানই ভ্যাট নিয়ে কাজ করলে তাদের, ইভেন ফাউন্ডেশনও যদি হয়, ফাউন্ডেশন, ট্রাস্ট, এদেরও যদি অলাভজনক প্রতিষ্ঠানেরও যদি পণ্য বিক্রি করে, পণ্যের ভ্যাটটা কিন্তু
এক্সামশন হবে না, ট্যাক্স এক্সামশন হইতে পারে, ভ্যাট হবে না। সো 2012 সালের যে ইনকাম ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট, যেটা সেটা 2012 সালের আইনের, এটা হচ্ছে ওই বছরের 47 নম্বর আইন। এখানে 18টা চ্যাপ্টার আছে আর 139টা সেকশন আছে। আর এরই একটা যেটা হচ্ছে এনবিআর কে অথরাইজ করা আছে, আইন বলে প্রত্যেকটা আইনেরই অথরিটিকে মানে তার রিলেটেড অথরিটিকে অথরাইজেশন করা আছে যে তারা রুল তৈরি করতে পারে। সেই রুলটা তৈরি করা হয়েছে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বিধিমালা 2016। এখানে 18টা চ্যাপ্টার আছে, 119টা সেকশন আছে এবং চ্যাপ্টারে মিল আছে। মানে 1 নম্বর চ্যাপ্টারের যেটা হচ্ছে আইন, সেটারই আবার হচ্ছে এই 1 নম্বর চ্যাপ্টারেই রুল আছে। এছাড়া 3টা শিডিউল আছে। সো এটা আমরা সবাই জানি, তাই তো? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, যারা জানেন অ্যাডভান্স তারা তো কোনো কোশ্চেন নেই, কিন্তু এখানে তো মিক্স আছে। অন্যরাও বলেন, মানে যারা জানেন তারা যদি বলেন সব জানেন, তাহলে অন্যরা কিন্তু সব, মানে অন্যদের নলেজটা ইনকমপ্লিট থাকবে। আর ভ্যাটের কিছু, এছাড়া হচ্ছে ভ্যাটের কিছু মানে ইয়ে থাকে, যেমন রুল থাকে, যেটা বললাম এক এসআরও, গেজেট নোটিফিকেশন, মূসক গুলোর মাধ্যমে চলে। তো এখানে হচ্ছে মূলত একটা ভ্যাটের যদি বলেন 2012 সালের যে মূল্য সংযোজন কর এবং সম্পর্ক আইন 2012টা ইম্পর্টেন্ট সবচাইতে, এবং তার রুল, এবং এর সাথে টাইম টু টাইম স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার এসআরও জারি হয়, সাধারণ আদেশ জেনারেল অর্ডার হয়, বিশেষ আদেশ হচ্ছে স্পেশাল অর্ডার হয়। অনেক সময় এই যে কোনো উপরের যেগুলোর ব্যাখ্যা দেয়া হয়, এক্সপ্লেনেশন, তফসিল 1, 2, 3, এবং হচ্ছে পুরনো, যেহেতু এই আইনটা এখনো, এই আইনের মামলা টামলাগুলো চলে অনেক ক্ষেত্রে, স্পেশালি আপনারা নিশ্চয়ই জানেন আগের অনেক অনেক ট্যাক্স অ্যাডভান্স দেওয়া ছিল, ভ্যাট অ্যাডভান্স দেওয়া ছিল, সেটা রিবেটের মামলাগুলো, সেটার এখনো ওই যে মানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেয়ার বা এটা রিবেট নেয়ার যে মামলাগুলো বা প্রক্রিয়াটা এখনো আছে, এখনো প্রক্রিয়াধীন আছে। তো এই কারণে এই আইনটার মামলা টামলার জন্য আগের আইনটাও কিছুটা লাগে, বাট নতুন আইনটাই আস্তে আস্তে করে, পুরোনো আইনটা লাগবে না, 1-2 বছর গেলে হয়তো এখান থেকে নতুন গুলো জানলেই হবে, পুরোনটা তেমন কোনো কাজে লাগবে না। সো আর আপনারা যদি বিজি প্রেসের এই যে www.bgpress-এ যান, তাহলে এটা ডিটেইলটা পাবেন, মানে সবগুলো আইনের। তো যাই হোক, এখন আমরা ভ্যাটের ওভারঅল একটা ইয়ে করলাম, ওভারঅল একটা আলাপ করলাম। এটা কি বোঝা গেছে কিনা, বা এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার বুঝতে পারছি। ওকে ওকে, গুড। আচ্ছা, এখন ভ্যাট কয় স্টেজে হয় বলেন তো? 3 স্টেজে স্যার। কি কি স্যার আপনি দিয়ে দিচ্ছেন, আমদানি স্তর, উৎপাদন স্তর, ব্যবসায়ী স্তর। আচ্ছা, ব্যবসায়িক স্তর বলতে বোঝা যায় হচ্ছে আমদানি বা উৎপাদন করার পরে বিভিন্ন হাত ঘুরে, যেমন কমিশন এজেন্ট, বা হচ্ছে আমরাকে যেটাকে বলি হচ্ছে ইনডেন্টর, কমিশন এজেন্ট, ডিস্ট্রিবিউশন পয়েন্ট, সেলস পয়েন্ট, ডিলার, হোলসেলার, রিটেইলার, যে কোনো পণ্য সর্বশেষ ভোক্তার হাতে পৌঁছায়, এটাকে বলা হয় হচ্ছে আপনার ব্যবসায়িক স্তর। আচ্ছা, এখানে মূলত হচ্ছে আমাদের ভ্যাটের টোটাল এরিয়াতে মূসক 4.3, এটা কি বলেন তো? মূসক 4.3টা কি? ক্রয় করার ক্ষেত্রে বা না না, পণ্য মূল্য ঘোষণা। হ্যাঁ, এটা আসলে সহগ ডিক্লারেশন। মূল্য ঘোষণা এখন আর নাই, নতুন আইনে। আগের আইনে ছিল। আগের আইনে আমি যখন সুপারস্টারে কাজ করতাম বা এর আগে কল্লোলে কাজ করতাম, আমরা প্রাইস ডিক্লারেশনের জন্য আপনার ক, খ, গ, ঘ বিভিন্ন মানে ফর্ম মূসকের 1-এর ক, খ, গ, ঘ পর্যন্ত আসতে আমাদের বিভিন্ন প্রোডাক্টের ডিক্লেয়ার করতে হতো। সেই আইনটা এখন চলে গেছে। এখন যে আইন, সেখানে আসলে ডিক্লারেশন করতে হয় না, বাট আপনি হচ্ছে যে প্রোডাক্ট তৈরি করলেন নতুন করে, অথবা আপনি হচ্ছে ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করার আপনার হচ্ছে 24 ঘন্টা বা মানে আগের দিন বা মার্কেটে ছাড়ার আগেই যদি আপনি মূসক 4.3 সহ ডিক্লারেশন দিয়ে দেন, তাহলে কমপ্লাই হয়ে যায়। অর্থাৎ ইমিডিয়েটলি আগে জমা দিয়ে আপনি বিক্রয় করতে পারবেন। এটাতে কোনো মানে ওরকম আলাদাভাবে অ্যাপ্রুভালের প্রয়োজন নেই। আগে যেমন মূসক ডেলিভারি 15 দিনে পড়বে, ওটা তো আইনে আছে, কিন্তু ওই আইনে 15 দিন আছে, বাট ওইটা আপনার একদিন আগে দিলেও চলে, ঠিক আছে? কারণ এটা তো আসলে ইয়ে না, অ্যাপ্রুভালের ইস্যু না, এটা পরে আপনাকে দেখবে। আপনি যদি ভুল করেন, আপনি যেটা বলছেন ইউ আর রাইট, ওইটা হচ্ছে ইয়ে অনুযায়ী আপনার
15 দিন আইনে আছে। আমার একটা আলাদা এটার উপর ডিটেইল একটা আছে, আপনি দেখতে পারেন, ওইখানে ক্যালকুলেশন সহ একটা জিনিস আছে। এছাড়া মূসক 6.1 থেকে 6.10 পর্যন্ত আছে। সো এই এই মূসকগুলা কেউ বলতে পারবেন? বলেন তো 6.1টা কি, 6.2 এগুলো কি? 6.1 হলো ক্রয় বই আর কি, ক্রয় বই। 6.2 হলো বিক্রয় বই, 6.2.1 হলো ক্রয় বিক্রয় বই, আর 6.3 হলো গিয়ে আপনার মূসক চালান আর কি, যেটা ক্রয় বিক্রয় ক্ষেত্রে দরকার হয়। 6.4 হলো গিয়ে এটা হলো গিয়ে সাপ্লায়ারদেরকে মানে পণ্য চালান আর কি, মানে একটা যদি সাপ্লায়ারকে এটা হলো সরবরাহকারীকে পাঠানো হয় ওই ক্ষেত্রে। আর 6.5 হলো গিয়ে যে নিজের অধীনে যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে। আর 6.6 হলো গিয়ে যে 6.3 যে উচ্চ কর্তন করার পরে তাকে যে একটা চালান দেওয়া হয়, প্রমাণপত্র হিসেবে একটা সার্টিফিকেট দেওয়া হয়, 6.6। 6.7 হলো গিয়ে ক্রেডিট নোট, 6.1 হলো গিয়ে ডেবিট নোট, 6.9টা ভুলে গেছে স্যার, 9-10 একটু ভুলে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি কি ভ্যাট নিয়ে কাজ করেন মোটামুটি, নাকি কোনো কোর্স টোর্স করেছেন? বেশ মুখস্থ আকারে বলতে পারলেন। না স্যার, এই যে বিসি পরীক্ষা দিছিলাম, আবার টুকটাক কাজ করি এটা নিয়ে। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, উনি বলেছেন, কিন্তু ওইটা তো আসলে ওইভাবে না, বিষয়টা এভাবে বুঝতে হবে। আমাদের একটা মূসক থাকে ভ্যাট রেজিস্ট্রেশন। ভ্যাট রেজিস্ট্রেশন কোনটা কেউ বলতে পারবেন? এটা কোন নম্বর মূসক ভ্যাট রেজিস্ট্রেশন? 2.1। হ্যাঁ, 2 হচ্ছে মূসক। এরপরে 6.1টা হচ্ছে মূসক, মানে ক্রয় বিক্রয় পুস্তক, যেটা বই, ক্রয় বই। বিক্রয় বই হচ্ছে 6.2, আর ক্রয় বিক্রয় দুইটাই যদি একসাথে থাকে তাহলে 6.2.1। আচ্ছা, আমরা এখানে একটা মনে টোটাল এইটা আগের আইনের সাথে, আমি একটু জানি, এক সেকেন্ড, আগের আইনের সাথে আপনার আছে, আগের আইনের সাথে মিলানো আছে। এই যে এটা, সরি, এক সেকেন্ড, এইটা 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 কি বুঝতে পারছেন তো না? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে মূলত আপনার আগের আইনের যেটা ছিল, ওই যে বললাম না প্রাইস ডিক্লারেশন, আগের আইনটা ছিল হচ্ছে আপনার এই যে মূসক একের মানে ক খ গ ঘ পর্যন্ত ছিল। এটা হচ্ছে 4.3 ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা সহগ ডিক্লারেশন বলি। আর হচ্ছে 6.1 যেটা হচ্ছে দুইভাবে হয়, একটা হচ্ছে যদি আপনি শুধু ক্রয় করেন, অথবা র মেটেরিয়াল এবং কনজামশনটা 6.1। আর 6.2 হচ্ছে প্রোডাকশন অথবা সেলস রেজিস্টার আপনার এখানে থাকে। আর হচ্ছে 6.2.1 যদি ট্রেডিং কোম্পানি হয়, তাদের ট্রেডিং কোম্পানির জন্য আসলে মূলত দুইটা লাগে না, তাদের যে কোনো একটা, মানে এই 6.1 এবং 6.2 মিলে একসাথে করতে হয়, ঠিক আছে? সো এইটা আমরা দেখলাম। আর একটা হচ্ছে যে আপনার 6.3 হচ্ছে সেলস ইনভয়েস, 6.6 হচ্ছে ভিডিএস। ভিডিএসটাও দেখেন, আপনারা যারা এখানে কাজ করেন তারা অনেক ভালো জানেন, কিন্তু এই ভিডিএস নিয়েও কিন্তু অনেকে সন্দেহ থাকবে। সো আপনারা যদি চান যে এই ভিডিএস এর উপরে আমার 3-4টা ডিফারেন্ট লেভেলে ভিডিএস ক্যালকুলেশন, ভিডিএস কি কোনটা এটার উপর আছে, আমি আপনাকে গ্রুপে দিব। যারা ডিটেল জানেন না তারা একটু দেখবেন, দেখে লাস্ট ক্লাসে যারা এই ক্লাসে 2-3 জন আছে খুবই ভালো পারছেন, তাদের হয়তো এটা খুব একটা কাজে লাগবে না, কারণ তারা হয়তো IAS-IFRS এ ভালো শিখছেন, ট্যাক্স ভ্যাট হয়তো কাজ করেন, এখানে এই লেভেলের আপনার নলেজ আমি ভ্যালিডেশন করতে পারছি না। কিন্তু 6.6 এর উপরে আপনার যেটাকে এই আপনার উচ্ছে কর্তন, ভিডিএস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটার উপর আলাদা ভিডিও আছে, আমি দিয়ে দিব। 6.7 যেটা হচ্ছে ক্রেডিট নোট। যিনি বলছিলেন যে ক্রেডিট নোট, এটা ক্রেডিট নোট মানে কি এটা বলতে পারবেন? হোয়াট ইজ ক্রেডিট নোট, মানে এটার কন্টেন্টটা কি, বা কি ক্রেডিট নোট কেন ইউজ করা হয়? বৃদ্ধিকারী সমন্বয়, এটা হলো স্যার ফেরত আসলে তখন হচ্ছে ক্রেডিট নোট দিতে হয়। তার উচ্চ কর্তন করা হলে ক্রেডিট নোট ইউজ করা হয়। উচ্চ কর্তন না, এটা আমরা ক্রয় করলে ক্রয় ফেরত ক্রেডিট নোট বলা হয়। ক্রয় ফেরত, বিক্রয় করলে স্যার যেটা ফেরত আসবে সেটা হচ্ছে ডেবিট নোট, ক্রেডিট নোট, আর ডেবিট নোট হচ্ছে ক্রয়। আচ্ছা, এটা মূল বিষয়টা হচ্ছে, আপনি যদি ধরেন, আপনি ক্রেডিট নোট কিরকম, আপনি ধরেন আপনি
আপনার ফ্যাক্টরি থেকে 6.3 ইস্যু করে ফেললেন, করে একটা এক্সাম্পল দিচ্ছি, 100 পিস প্রোডাক্ট সেল করলেন। এখন 100 পিসের অলরেডি আপনার চালান কেটে ফেলছেন। এখন আপনি পথে যাওয়ার পরে বা তোলার আগেই আপনাকে ফোন করে বললো যে 100 পিস নিব না, আমি 90 পিস নিব। তো এখন আপনি ওই চালানটা আর কাটাকাটি করলেন না, আপনি ওই যে 90 পিস করলেন এটাকে রিডিউস করার জন্য কিন্তু আপনি এই নোটটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আবার ওই একইভাবে হচ্ছে আপনার বিক্রয় ফেরত যেটা আসলো। আর ডেবিট নোটটা হচ্ছে ক্রয় ফেরত, অর্থাৎ আপনি ক্রয় করছিলেন এটা ফেরত দিলেন, ঠিক আছে। এবং এই দুটা আসলে মূলত ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে কাজে লাগে। আমরা এই জিনিসটা 6.8 আমরা 9.1-এ যখন দেখব, 9.1-এ আপনার ক্লিয়ার হবে যে এটা আসলে কিভাবে কাজ করে। এটা দুইটা জায়গায়, এইটা ওইখানে আপনার আলাদা কলাম আছে, এটা বুঝতে পারবেন। আর এই 6.10-এর ব্যাপারে একজন বলতে পারছিলেন না। 6.10 হচ্ছে যে আপনার একটা লিস্ট দিতে হয়। ধরেন আপনি যেসব কাস্টমারদের থেকে প্রোডাক্ট কিনেন তাদের হচ্ছে 1,99,999 পর্যন্ত লাগবে না, 2 লাখ টাকা টাচ করলেই আপনাকে তাকে হচ্ছে কয়জন এরকম কিনেন তাদের একটা লিস্ট জমা দিতে হয়। বোঝা গেছে? এটা আগের আইনে ছিল না, নতুন আইনে আসছে 6.10। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন অথবা আপনি একটা ট্রেডিং অর্গানাইজেশন অথবা বিজনেস অথবা সার্ভিস প্রতিষ্ঠান। এখন আপনার এখানে অনেক ভেন্ডর আছে যারা আপনাকে প্রোডাক্ট সাপ্লাই করে। তো আপনি তারা প্রপারলি ট্যাক্স ভ্যাট কমপ্লাই করে কিনা এটা বোঝার জন্য আপনার কাছ থেকে ভ্যাট ডিপার্টমেন্ট একটা ক্রস চেক করতে চায়। এই ক্রস চেক করার কারণে তারা আপনার কাছে একটা লিস্ট চায় যে আপনি দেন যে কোন কোন কাস্টমার আছে যাদের থেকে আপনি 2 লাখ টাকার বেশি প্রোডাক্ট কিনেছেন, তাদের একটা লিস্ট দিতে হয়। এটা 6.10 বলে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? ওকে ওকে, জি জি, 6.9 কি হয় না? হ্যাঁ 6.9 বলছি, ওটা যায়নি তো, আমরা ইয়েতে আসি, আমরা 6.10-এ গেলাম, এবার 9-এ যাব। 9 অন্য 6.9টা হচ্ছে মূলত এই যে 6.9 যেটাই হচ্ছে মূলত আমরা এখন ইনকাম ট্যাক্সে আমাদের টিডিএস এর যে ইয়েটা আমাদের যে রিপোর্টটা দিতে হবে, এটা কয় মাস পর পর দিতে হবে? আগে ছিল প্রতি মাসের 25 তারিখ, এখন কবে দিতে হবে বলেন তো? ইয়েটা টিডিএস কোয়ার্টারলি দিতে হবে, কোয়ার্টারলি 3 মাস পর পর, প্রতি 3 মাসের 25 তারিখ। অর্থাৎ আপনার যদি মার্চের ইয়ে দেন, কোয়ার্টার এন্ড, তো মার্চের 25 দিলে এভাবে করে, মানে আগে যেটা ছিল ওভাবে করে এক মাসে মাসে ছিল, এখন হচ্ছে কোয়ার্টার করে দিতে হবে। এটা গেল একটা। আর ভ্যাটের যে আপনার হচ্ছে সারা মাস যে সেল করতেছেন, আসলে একটা ভ্যাটের বলেন তো কয়দিন পর্যন্ত ভ্যাটে অন্যের টাকা পকেটে রাখা যায় বলেন তো? মানে আপনি যে প্রোডাক্ট সেল করলেন, এই প্রোডাক্টটা সেল করার সময় আপনি কাস্টমারের কাছ থেকে ভ্যাট কালেক্ট করলেন, গভর্নমেন্টকে জমা দেওয়া হয় কতদিন, মানে ম্যাক্সিমাম কয়দিনের ভ্যাটটা আপনার পকেটে ইউজ করতে পারেন বলেন তো? ম্যাক্সিমাম 45। ধরেন আপনার 1 তারিখে, আমি যে এখন জুলাই মাস চলে, জুলাই মাসের 1 তারিখে একটা প্রোডাক্ট যদি সেল করতাম, এইটা আমি পুরো জুলাই মাস 1 থেকে 31 জুলাই পর্যন্ত পুরো ইউজ করতাম। এরপরে হচ্ছে আগস্টের হচ্ছে 15 তারিখের ভিতরে আমাকে, 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট, 15 তারিখে আপনার হচ্ছে জমা দিতে হতো। তো ওই সময় তাহলে আমি ট্যাক্সটা মানে 1 তারিখে যদি করি তাহলে ম্যাক্সিমাম 44-45 দিন পর্যন্ত ইউজ করতে পারি। এই যে 15 তারিখে যে আমি ভ্যাট জমা দেই, এই ভ্যাটের জমা দেওয়ার যে রিটার্ন, একটা রিটার্নের সাথে দিতে হয়, এই রিটার্নটাকে বলে 9.1, এটাকে বলা হয় রিটার্ন। ম্যানুফ্যাকচারিং এর জন্য ম্যানুফ্যাকচারিং এবং সবার জন্যই যাদের হচ্ছে রিটার্ন দিতে হবে, সেটা হচ্ছে 9.1। বুঝা গেছে? স্যার একটু কথা বললাম স্যার। বলেন প্লিজ। স্যার আমি যেটুকু করছি আর কি, সেটা হলো যে পরবর্তী মাসের মানে 7 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে জমা দিতে হয়। ওইটা অন্য জিনিস। ওইটা হচ্ছে আপনার এখানে অনেকগুলো জিনিস আছে। আপনি হচ্ছে টিডিএস কাটলেন কিনা, ঠিক আছে? টিডিএস কাটলে সেই টিডিএস এর টাকাটা কবে জমা দিবেন, এইটা একটা ইস্যু আছে। আমি ভিডিএস এর কথা বলছি স্যার, আমি ভিডিএস এর কথা বলছি। হ্যাঁ, আমি তো ভিডিএস এর কথা আমি বলিনি, এটা কি বলছি, এটা তো ভিডিএসটা হচ্ছে পরের মাসে 7 তারিখে দিতে হবে। হ্যাঁ, তো এইটা গেল। কিন্তু আমি বলছি হচ্ছে যে টাকাটা মূল ভ্যাট, ভিডিএস না। আপনি ধরেন লেটস সে এসএসজি সুপারস্টার গ্রুপ আমাদের লাইট ফ্যান ছিল, আমি তো ওই গ্রুপের মানে ডাইরেক্টর ফাইন্যান্স ছিলাম, তো আমরা আছে এখনো। তো এদের যে ডিস্ট্রিবিউটরের কাছে সেল করে, ধরেন
এই জুলাই মাসের 1 তারিখে যদি সে সেল করার সঙ্গে সঙ্গে কি হলো, সে জুলাই মাসের 1 তারিখে সেলস করলো। এই সেলস করলে যে ঘটনা ঘটলো, সে তখনই কিন্তু 6.3 মূসক কেটে দিল। কাটার সাথে সাথে যদি নগদে সেল করে তাহলে সে 100 টাকা সেল করলে তার সাথে আরো 15 টাকা সে নিয়ে নিল। হ্যাঁ, 115 টাকা সে নিয়ে নিল, 115 টাকা। তাহলে 100 টাকা তার রেভিনিউ, আর 15 টাকা হচ্ছে সে গভর্নমেন্টের হয়ে কালেকশন করছে। এই টাকাটা সে জমা দিবে জুলাইয়ের 1 তারিখে সেল করলেও সে যখন পরের মাসে অর্থাৎ আগস্টের 15 তারিখে যখন রিটার্ন জমা দিবে এই 9.1, তখন সে এই ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিবে। এইটাকে বলে 9.1 ভ্যাটের টাকা। আর আপনি যেটা ভিডিএস বলছেন ওটা তো আপনি উৎসে কর্তনকারী সত্তা হলে তখন আপনি লিমিটেড কোম্পানি অথবা হচ্ছে আপনি লোকাল কর্পোরেশন অথবা এই হায়ার স্কুল মানে প্রাইমারি স্কুল না, হাই স্কুল অথবা কলেজ ইউনিভার্সিটি অথবা আপনার হচ্ছে, জি এটা গেল। আর এই 9.1 হচ্ছে জেনারেল রিটার্ন। আর একটা আছে টার্নওভার ট্যাক্স মানে যারা রেগুলার টার্নওভার ভ্যাট আর কি। টার্নওভার ভ্যাট যারা হচ্ছে আপনার এই মেইন ভ্যাট পেয়ার না, টার্নওভারের আন্ডার রেজিস্ট্রেশন, তাদের জন্য একটা রিটার্ন জমা দিতে 9.2। বোঝা গেল জিনিসটা পুরো এখন? আচ্ছা, যারা অনেক ভালো বুঝেন তারা একটু ভ্যালিডেশন করেন। এই ফর্ম টর্ম গুলো নিয়ে আলাপ করলাম, আপনারা যদি আমি যেগুলো বলি নাই, ধরেন ভ্যাটে তো আমি আমাদের এখানে 2টা ছেলে আছে ভ্যাটে কাজ করে, 3টা ছেলে আছে আমাদের ফার্মে, বিশ্বলিউশন একজন আছে, আর ট্যাক্সেও আছে 3-4 জন। তো ওরা তো মূলত এই কাজগুলো করে, আর আমি তো একসময় করতাম, অনেক দিন করা হয় না, ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে কাজ করেছি, এরপরে তো গত 8 বছর ধরে প্র্যাকটিস করি। অতএব জিনিসগুলো আমি সবই দেখি, বাট আমি তো নিজের হাতে করি না, আমাদের লোকজন আছে। এখন আপনারা বলেন তো যে আমি যে কথাগুলো বললাম এর সাথে কি নতুন করে কোনো কিছু অ্যাড ব্যাক করার আছে, বা আপনারা কোনো নতুন ইনফরমেশন আছে যারা প্র্যাকটিক্যালি কাজ করেন, বা কোনো কোশ্চেন আছে দেখি আমি মানে আপনাদেরকে হেল্প করতে পারি কিনা? কারণ এগুলো তো করেছি, সবগুলো তো দেখা ছিল। প্লিজ এনিওয়ান, এই মূসকগুলোর বাইরে রেগুলার কোনো মূসক আছে? আর 2.1 তো একবার লাগে রেজিস্ট্রেশনের যে রেজিস্ট্রেশনের মূসক হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন 2.1, ওটা তো বছর জীবনে একবার লাগে, বলতে গেলে একটা প্রতিষ্ঠানে একবার লাগে। এছাড়া এগুলো ঠিক আছে, বা নতুন কিছু অ্যাড করবেন? স্যার সব মেজর ফর্ম গুলো চলে আসছে স্যার আপনার আলোচনার মধ্যে স্যার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা ভ্যাটের ফিলোসফিটা কি আমরা জানি তো না? ভ্যাটের ফিলোসফিটা কি? অর্থাৎ আচ্ছা, এখানে দেখেন আরেকটু ভাগ করা আপনার হচ্ছে ওই যে একটু আগে যেটা ওইটার একটু আছে, পণ্য বা সেবার বিক্রয়, যেটা হচ্ছে পণ্য বা সেবার যদি হয় বিক্রয় হয়, সরি, এই যে পণ্য বা সেবার বিক্রয় হলে আপনার একটা 6.3 লাগবে। আর যদি আপনি এই যখনই এটা 6.3 আপনারা যে সেলস রেজিস্টার তুলতে হবে এটা হচ্ছে 6.2। আর এটা যদি ম্যানুফ্যাকচারিং হয়, আর যদি ট্রেডিং হয় তাহলে 6.2.1। এইখানেই হচ্ছে বোথ আপনার হচ্ছে বাই অ্যান্ড সেল, ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় দুইটা এক জায়গায় যাবে। আচ্ছা, কাঁচামাল হচ্ছে কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার 6.3 আপনার কাছে আসবে। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু আপনাদেরকে শেয়ার করি, 6.3। আর ক্রেতার ক্ষেত্রে তো মানে এটা বোথ এন্ডেড, আপনি যে এটা হচ্ছে আপনার বিক্রেতা, এটা ক্রেতার ক্ষেত্রে আপনার 6.3 লাগবে। 6.3 ছাড়া আপনি এই যে 4.3 যে আপনি করবেন, আপনার এই 4.3 যে মূসক সহ ঘোষণা করবেন, সেখানে কিন্তু এটা লাগবে, বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ এন্ট্রি, তারপরে 6.3 এগুলো লাগবে যদি ইম্পোর্ট হয়, আর যদি লোকালি 6.3 লাগবে। এছাড়া একজন আমাদেরকে শুরুতে বলছিলেন যে উনি একটু জিনিসটা পুরো ক্লিয়ার করতে পারে নাই, যে কাঁচামাল যদি আপনার মানে আপনার রোড চালান, ধরেন আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন কথাটা কি পরিচিত আপনাদের? সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা কি? জি পরিচিত, কেন্দ্রীয় নিবন্ধন যদি সমজাতীয় পণ্য হয়, হ্যাঁ একাধিক গিয়া হয়। হ্যাঁ, তো দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে আপনি যদি কারোর থেকে করেন, এটাকে বলা হচ্ছে এটাকে বলে হচ্ছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। এই কথাটা তো শুনেছেন, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং? জি স্যার, যেমন বাটা অ্যাসোসিয়েটের মাধ্যমে কন্ট্রাক্ট অ্যাসোসিয়েশন করে বাটা শুধু অ্যাসেম্বলি করে স্যার।
আচ্ছা, এটা আমি আপনাদের আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিজের করা অনেকগুলো ক্ষেত্রে বলতে পারবো। আমি কল্লোলে ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম। আমাদের হচ্ছে একটা ফ্যাক্টরি ছিল জেট। জেটের ফ্যাক্টরিতে আমরা ম্যারিকো নামে একটা কোম্পানির নারকেল তেলের আপনার এখানে মানে নারকেল তেলের তৈরি করে মানে হচ্ছে নারকেল তেলের প্যাকেজিং করে দিতাম। তো তারা আমরা পার মেট্রিক টন একটা টাকা দিত, পার মেট্রিক টন প্রতি একটা কনভার্সন চার্জ দিত, ঠিক আছে, লেটসে 5,000 টাকা। আর কি ছিল, সাবান। সাবান তাদের হচ্ছে এই দুইটা সাবান কিনছিল, একটা হচ্ছে ক্যামেলিয়া আর একটা হচ্ছে অ্যারোমেটিক। যাই হোক, ওটা বেশি দিন চলে নাই। ওই সাবানও এখানে ম্যানুফ্যাকচারিং হতো। তো তারা যেটা করতো, তাদের হচ্ছে র মেটেরিয়াল ইম্পোর্ট করে কল্লোলের ওয়্যার হাউস তেজগাতে বা টঙ্গিতে যখন দিত, তখন একটা কাঁচামালের একটা রিসিপ্ট দিত, এটা 6.5 বলে। আর আরেকটা একটু আগে একজন বলছিলেন যে হচ্ছে যেটা হচ্ছে 6.4, এইটা বলেন তো কি জিনিস? 6.4টা কি? চুক্তিভিত্তিক উৎপাদনের জন্য 4.6.4 এর মাধ্যমে পাঠানো হয় যার কাছে 6.4, সরি, এটা 6.4। তাহলে 6.5টা কি এটা বলেন তো? 6.5টা তাহলে কি? 6.5টা হলো যে ট্রান্সফার চালান। যেমন আমার কেন্দ্রীয় নিবন্ধন আছে, আমার 5টা ডিপো আছে, 5টা ডিপোতে এক ডিপোতে থেকে আরেক ডিপোতে ট্রান্সফার করার জন্য 6.5 ট্রান্সফার চালান। আর 6.4 হলো চুক্তিভিত্তিক উৎপাদন স্যার। চুক্তিভিত্তিক উৎপাদন দ্যাট মিনস আমি আরেকজনের সাথে চুক্তি হয়ে তাকে র মেটেরিয়াল দিলাম, সবকিছু দিলাম, সে উৎপাদন করে আমার কাছে যেটা পাঠাবে সেটা হলো 4.6.4। তার মানে হচ্ছে যে আমি যখন কাঁচামাল পাঠালাম, ধরেন ম্যারিকো বাংলাদেশ তাদের ওয়্যারহাউস থেকে যখন কল্লোলে পাঠাতো তখনও 6.4 দিয়ে দিত। আবার আমরা যখন তৈরি করে আবার ফেরত দিতাম তখনও 6.4 দিতাম। তাহলে আমি যে ধরেন সেম র মেটেরিয়াল দিছে 100 কেজি, আমি 90 কেজি ফিনিশ গুড করে পাঠাই দিলাম। তাহলে আমি যে এখানে 5,000 টাকা করে পার মেট্রিক টন বা 6,000 বা 7,000 বা 10,000 টাকা করে পার মেট্রিক টন যে কনভার্সন চার্জ দিতাম, এইটার এগেনস্টে কি চালান দিতে হইতো বলেন তো? 6.3। হ্যাঁ, আমার যেটা আয় সেটা আমি 6.3 দিতাম। আচ্ছা, এটা তাহলে ক্লিয়ার। 6.4 ক্লিয়ার। এখন 6.5টা কেউ একজন বলেন তো যে 6.5 কি? ধরেন আমি সুপারস্টারের এসএসজির আপনার ফ্যাক্টরি 1 হচ্ছে আপনার ফ্যাক্টরি 1 ধরেন আপনার নারায়ণগঞ্জে, ফ্যাক্টরি 2 হচ্ছে আপনার হচ্ছে মুন্সিগঞ্জে। হ্যাঁ, মুন্সিগঞ্জে। আর ওয়্যার হাউস বা হচ্ছে ডিপো হচ্ছে নারায়ণগঞ্জে একটা আছে, কুমিল্লা একটা আছে, তারপরে হচ্ছে চিটাগাং একটা আছে। এখন আমি যখন আপনার বাইরে সেল করছি তখন আমার একমাত্র মূসক 6.3। আর যখন আমি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং, এটা রেয়ার কেস, এটা তো 6.4 বললাম। যখন আমি বাইরে সেল করছি তখন 6.3। কিন্তু আমি যে এই যে আমার যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন থাকে, অর্থাৎ আমার ভ্যাটের আমার বিনে যদি মেনশন করা থাকে যে আমি সুপারস্টার অ্যাক্সেসরিজ, আমার ফ্যাক্টরি 1 হচ্ছে অমুক জায়গায় আছে, ফ্যাক্টরি 2 অমুক জায়গায় আছে, ডিপো, ওয়্যার হাউস, সেল সেন্টার। তো আমি যখন নিজের পণ্য নিজের ডিফারেন্ট জায়গায় ট্রান্সফার করব, তখন যে মূসকটা দিব ওটাতে কোনো ভ্যাট দিতে হবে না। এই ট্রান্সফারকে বলা হয় 6.5। এবার কি ক্লিয়ার হলো পুরো? মানে যারা জানেন তারা তো জানেন, অন্যরা বুঝতে পারছেন? আচ্ছা, এই ক্ষেত্রে স্যার গ্রুপ অফ কোম্পানি কি তার সিস্টার কনসার্ন কেউ দিতে পারবে? না, এটা গ্রুপ অফ কোম্পানিজ। এখানে একটা কনসেপ্টের সমস্যা আছে, আমি বলি। গ্রুপ অফ কোম্পানিজ বলে কিছু নাই, প্রত্যেকটা লিগ্যাল এন্টিটি আলাদা। ধরেন সুপারস্টারই গ্রুপ অফ কোম্পানিজ দাবি করে বা আমরা বলতাম, তো কি হয়েছে, সুপারস্টার ফ্যান নামে একটা কোম্পানি আছে, আমি প্র্যাকটিক্যালি বুঝাই। সুপারস্টার অ্যাক্সেসরিজ নামে একটা কোম্পানি আছে, সুপারস্টার ইলেকট্রনিক্স নামে একটা কোম্পানি আছে। ইলেকট্রনিক্স একটা লিগ্যাল এন্টিটি, মানে একটা লিমিটেড কোম্পানি বা পিএলসি, পাবলিক লিমিটেড অথবা প্রাইভেট কোম্পানি। এই কোম্পানির আন্ডারে সেন্ট্রাল রেজিস্ট্রেশন হইতে হবে, ফ্যানের আন্ডারে তার ডিফারেন্ট হবে। এমন হবে না সুপারস্টার গ্রুপ এইখানে আমি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিলাম, আমার লিগ্যাল এন্টিটি ফ্যান থেকে ইলেকট্রনিক্স থেকে অ্যাক্সেসরিজ, এভাবে হবে না। বোঝা গেল? এই কোশ্চেনটা বোঝা গেল? তার মানে একই লিগ্যাল এন্টিটি, একই লিমিটেড কোম্পানি, সেটা হইতে পারে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পিএলসি, একটা প্রোপাইটারশিপ ফার্ম, একটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম, একটা ওপিসি কোম্পানি, একটা হচ্ছে যে আপনার যাই হোক। সো এই এক লিগ্যাল এন্টিটির ভিতরে সেন্ট্রাল রেজিস্ট্রেশন হইতে হবে, কিন্তু ক্রস আপনার বিভিন্ন কোম্পানির ক্রসের মাধ্যমে সম্ভব না। বোঝা গেল?
আমি কি ঠিক বললাম? যারা একটু অ্যাডভান্স লেভেলে জানেন অন্যরা ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন স্যার। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। হ্যাঁ, সো আমরা এটা একটু আগাই তারপরে। সো আচ্ছা, এখন আপনারা দেখেন, আচ্ছা ভ্যাট অ্যাকাউন্টিং বলতে কি বোঝায় বলেন? এবার একটু ভ্যাট অ্যাকাউন্টিংটা দেখি, বলেন হোয়াট ইজ ভ্যাট অ্যাকাউন্টিং? স্যার ভ্যাট অ্যাকাউন্টিং বলতে যা বুঝতে পারি যে বিক্রয় এবং বিক্রয় থেকে যে রেয়াত নিতে হয়, আবার বৃদ্ধিকারী সম্মান নিতে হয়, আবার আজকারি সম্মান, এই সমস্ত যে হিসাবের মাধ্যমে করা হয় সেটাকেই ভ্যাট অ্যাকাউন্টিং বলা হয়। গুড। আচ্ছা, আরেকটা জিনিস বলেন তো, যে আমরা যে বলি না যে 15% ভ্যাট, এটা আসলে এটা 15% মানে কি 115 টাকার ভিতরে 115 টাকার ভিতরে 15 টাকা না? মানে 115 টাকা যদি লেখা থাকে ম্যাক্সিমাম রিটেইল প্রাইস ইনক্লুডিং ভিএটি, তাহলে এর ভিতরে 115 টাকার ভিতরে 15 টাকা। 100 টাকার ভিতরে আসলে ভ্যাট কত? 100 টাকা যদি হয় আপনার অ্যামাউন্ট, এর ভিতরে ভ্যাট কত বলেন তো? 100 ভাগ হলো যে 115 ইন্টু 100। হ্যাঁ, মানে ওইটা ঠিক, ইউ আর রাইট, একদমই আপনি রাইটই বলছেন। এটা আসলে মূলত এইভাবে হচ্ছে 13 এইটা আসে, মানে ক্যালকুলেশনটা, মানে আপনার যদি অ্যাকচুয়ালি ধরেন তাহলে আলটিমেটলি যদি 15% হয় তাহলে আপনার হচ্ছে এই 100 টাকার ভিতরে 13.004, মানে 100 টাকা যদি হয় আপনার ইনক্লুসিভ অফ ভ্যাট, তবে ভ্যাটের পরিমাণ হচ্ছে 13 টাকা 4 পয়সা না? 13 টাকা 4 পয়সা, ঠিক আছে? আচ্ছা, স্বাভাবিকভাবে যদি হয় 7.5% ভ্যাট হয়, তাহলে হবে হচ্ছে হয়তো এটার অর্ধেক, তাই না? এটা ডিভাইডেড বাই 2, এটা বোঝা গেছে তো না? অনেকের কাছে এটা কমন, সবাই রেগুলারই প্র্যাকটিসটা করেন, বাট যারা নতুন প্রথম ভ্যাট দেখছেন আজকে, খুব একটা ভ্যাট এক্সপিরিয়েন্স, তারা বুঝছেন কিনা বিষয়টা? এনি কোশ্চেন? আবার বলবো? আচ্ছা, বিষয়টা এমন যে আপনার, আমরা যে ভ্যাট বলি না, ভ্যাটের একটা স্ট্যান্ডার্ড রেট ভ্যাটের হচ্ছে, আচ্ছা ওই শিডিউল গুলো আপনাদের বলা হয়নি, 3টা শিডিউল আছে ভ্যাটের। হচ্ছে ফার্স্ট শিডিউল, সেকেন্ড, থার্ড। আচ্ছা, যারা ভ্যাট ভালো বুঝেন ওরা বলেন, আমি অন্যদেরকে বুঝাই দিচ্ছি। বলেন তো যে লেটস সে কানাডা থেকে চায়না, হ্যাঁ, চায়না রিসেন্টলি 2-3 বছর আগে ফ্রেশ এয়ার ইম্পোর্ট করছে। ফ্রেশ এয়ার মানে অ্যামাজন আছে আমেরিকা এবং কানাডায়, ওই অ্যামাজন জঙ্গল থেকে বড় কনসেন্ট্রেটেড বেলুনের ভিতরে ভালো বিশুদ্ধ অক্সিজেন, হ্যাঁ, বিশুদ্ধ অক্সিজেন আনছে, হ্যাঁ, বিশুদ্ধ অক্সিজেন এনে বিক্রি করছে। এখন বাংলাদেশেও যে পরিমাণ এয়ার পলিউশন হচ্ছে, আমরা এটা ইম্পোর্ট করলে এর ভ্যাটের, এই বিশুদ্ধ অক্সিজেনের ভ্যাট রেট কত হবে? ভ্যাট রেট অফ বিশুদ্ধ অক্সিজেন বলেন। কোশ্চেনটা বোঝা গেছে ভাই? হ্যাঁ বোঝা গেছে, কিন্তু এখন তো স্যার শিডিউল দেখতে হবে, অব্যাহতি তালিকা দেখতে হবে, রিভিউ রেট আছে কিনা, তা নাহলে 15% স্যার। না, এইটা একটা স্মার্ট অ্যান্সার আছে। আর কেউ কি বলবেন? এয়ার অক্সিজেন কিনা সেটা একটু বুঝিনি ভাই। মানে স্যার প্রাকৃতিক অক্সিজেন কিনা সেটা আমি চিন্তা করতে চাই। হ্যাঁ, প্রাকৃতিক অক্সিজেন। হ্যাঁ, ওই যে আপনার এক সময় পানি যে বিক্রি হবে এটা তো আমরা কখনো চিন্তা করিনি, এখন অক্সিজেনও বিক্রি হয়। তারপরে ওই যে আপনার পানি তো এখন আপনার বোতলজাত কেউ মানে রেগুলার পার্ট হয়ে গেছে, বাট যদি স্বাধীনতার পরে কেউ বলতো যে পানি বোতলে সেল হবে 20 টাকা করে হাফ লিটার, এটা কেউ ইয়ে করবে না। সো যিনি একটু আগে বলছেন ইউ আর রাইট, আপনি দেখতে হবে, কিন্তু তাহলে প্রথম দেখতে হবে হচ্ছে এটার ক্ষেত্রে প্রথম হচ্ছে ফার্স্ট শিডিউলে কন্টেন্ট কি বলেন তো? অব্যাহতি তত্ত্ব সকল। অব্যাহতি মানে হচ্ছে এক্সামশন, এটা হচ্ছে এক্সামশন একটা লিস্ট আছে। তাহলে আমরা প্রথমে চেক করব যে এই
এই কনসেন্ট্রেশন যে কনসেন্ট্রেটেড অক্সিজেন বা বিশুদ্ধ অক্সিজেন ফার্স্ট শিডিউলে আসে কিনা। ফার্স্ট শিডিউলে আসে মানে হচ্ছে ফার্স্ট শিডিউল থাকা মানে 0% হচ্ছে ভ্যাট। নর্মালি হচ্ছে ভ্যাটের রেট দুইটা, 15% আর একটা কত বলেন তো? না 0%, দুইটা। সেটা হচ্ছে 15% এবং 0% হচ্ছে নর্মাল রেট। আইদার আপনার হচ্ছে যেমন এক্সপোর্ট এবং ডিমড এক্সপোর্ট 0% আর অন্যগুলো 15%। তো এই ফার্স্ট শিডিউল অনুযায়ী যেসব পণ্য আছে সেগুলোর রেট হবে 0%। তাহলে এই যে বিশুদ্ধ অক্সিজেন আছে কি নাই প্রথম চেক করবেন ফার্স্ট শিডিউলে। এখানে পাবেন না আমি নিশ্চিত বলতে পারি। কেন পাবেন না জানেন? বলেন তো। কারণ এইচএস কোড অনুযায়ী বাংলাদেশের যে ট্যাক্সেশন করা মানে বাজেট করা এইচএস কোডে কোনো মানে যে এইচএস কোড জীবনে বাংলাদেশে কেউ অক্সিজেন ইম্পোর্ট করে নাই, এই কারণে নিশ্চিত ফার্স্ট শিডিউলে থাকবে না। আচ্ছা, ফার্স্ট শিডিউল মানে হচ্ছে এক্সামশন মানে 0 ভ্যাট। আচ্ছা, এরপরে সেকেন্ড শিডিউলের মানে কি বলেন তো? সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক মানে সাপ্লিমেন্টারি, এটা এডিশন মানে হচ্ছে 15% তো হবেই, তার সাথে প্লাস প্লাস হবে। এটা আমরা সেকেন্ড শিডিউলটা পরে পড়ি। থার্ড শিডিউলটা কি? থার্ড শিডিউলের ইয়ে কি? 15% বাদে বাকি 15%। হ্যাঁ জি, এটা হচ্ছে 1.5, 2.5, 2.4, 5%, 7%, 10%। তার মানে 0 এবং 15 বাদে আর যে রেটগুলো এটা আছে থার্ড শিডিউলে বলা। তাহলে ফার্স্ট শিডিউলে পেলেন না, থার্ড শিডিউলে পেলেন না। আর একটা মাস্টার এসআরও আছে যেটা লাস্ট ইয়ারে ছিল কত 144 বোধ হয়। এবারে মাস্টার এসআর নম্বর কত বলেন তো? এবার যে ইয়ে করলো আপনার এই যে নতুন যে আপনার বাজেট ডিক্লেয়ার হইলো, এটা মাস্টার এসআরও বুঝতে পারছেন তো? ফার্স্ট শিডিউলে আছে যে কোন কোন পণ্যর এক্সামশন মানে কোন কোন 0%। যারা 26 অনুযায়ী যে কমন একটা অব্যাহতি এসআরও দেয় দেখা হয় না স্যার। রাইট। এটা এই যে ফার্স্ট শিডিউলে 0 কিন্তু আরো একটা লিস্ট দেয় যেটা হচ্ছে একটা মাস্টার এসআরও দেয়, ওইখানে একটা লিস্ট থাকে যে কোন কোনগুলো 0। তাহলে ফার্স্ট শিডিউল দেখবেন, মাস্টার এসআরও দেখবেন যে এটা 0% কিনা বাদ। তাহলে 0% না থাকলে ধরে নিলেন এটা, তাহলে থার্ড শিডিউল চেক করবেন যে না এটা কি 1.5%, 2% কিনা। যদি ফার্স্ট শিডিউল না থাকে, থার্ড শিডিউল না থাকে, তখন সেকেন্ড শিডিউলে যাবেন, দেখবেন যে এই ভ্যাট 15% প্লাস হচ্ছে অন্য এডিশনাল কিছু আছে কিনা। তো এখন এই এডিশন মানে সেকেন্ড শিডিউলের কন্টেন্টটা কি কেউ একজন ব্যাখ্যা করবেন? হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দ্য সেকেন্ড শিডিউল বলেন তো? মানে এটা মানে কি, সেকেন্ড শিডিউলটা কেন দিচ্ছে, কেন দেওয়া হয়েছে? সেখানে কিন্তু সম্পূরক শুল্কর বিষয়ে আলোচনা করা আছে। সম্পূরক শুল্ক মানে কি ভাই? স্যার যে সমস্ত পণ্য জীবন ধারণের জন্য আবশ্যক নয়, বিলাসবহুল পণ্য, এগুলোর উপরে তো হ্যাঁ বিলাসবহুল এবং হচ্ছে অনবপ্রত, যেমন সিগারেট, তারপর হচ্ছে মানে লেটস সে ড্রিঙ্কস, অর্থাৎ মানে ধরেন মদ, অথবা ধরেন গাড়ি, হ্যাঁ যেসব গাড়িগুলো হচ্ছে আপনার এই পরিবেশের জন্য ভালো না, অর্থাৎ রিকন্ডিশন গাড়ি, হ্যাঁ যেটা কার্বন তৈরি করে, এরকম জিনিসগুলো। যেমন গাড়ির উপরে আপনার 300% থেকে ইয়ে আছে না, সাপ্লিমেন্টারি ডিউটি আছে 300% এরকম। হ্যাঁ এটা বাড়ানো হয়েছে বোধহয় আরো। তো এই গাড়ির উপরে যে আপনার এইটা আসে এটা সাপ্লিমেন্টারি ডিউটি বলে, ঠিক আছে। সো এটা হচ্ছে ভ্যাট 15% থাকবেই, অর্থাৎ সাপ্লিমেন্টারি ডিউটির ইয়েটা হচ্ছে 15% তো থাকবেই, এর সঙ্গে এডিশনাল কিছু চার্জ হবে। সেটা কত হইতে পারে? সাপ্লিমেন্টারি ডিউটি 5% হইতে পারে, 10% হইতে পারে, 100% হইতে পারে, 200 হইতে পারে, 300 হইতে পারে, এরকম করে যোগ হবে। এটাকে সাপ্লিমেন্টারি ডিউটি বলে। তিনটা শিডিউল আমরা দেখলাম, ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল। সো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল আর মাস্টার এসআরও, এইটা বিষয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? স্যার একটা বিষয় বলতে চাই। বলেন স্যার। তার মানে যেগুলো এসডি আছে তার বাধ্যতামূলক ভাবে ওগুলোর উপর ভ্যাট অবশ্যই আছে স্যার, এটা কনফার্ম না? অবশ্যই আছে। ভ্যাট তো থাকবে, ফুল ভ্যাট 15%, তারপরে এডিশন। মানে বিষয়টা কেমন যে আপনি মানে বলছেন যে আপনি রাতে থাকবেন, তো রাতে কি খাবেন? তো ভাত তো খাবেই, সঙ্গে আপনি চা কফি খাবেন কিনা। সো এটা এমন একটা যে ম্যান্ডেটরি 15% হবে, তার সাথে প্লাস প্লাস যোগ হবে। আচ্ছা, এটা একটা জিনিস গেল। এবারে ভ্যাটের যে সাইকেলটা চলে কিভাবে সেটা আপনাদেরকে দেখাই। ধরেন আমি কল্লোলে একসময় কাজ করতাম, তো কল্লোলে আমরা লাফসা নামে একটা জিনিস ইম্পোর্ট করতাম। ধরেন আমি এটা ট্রেডিং পারপাস ইম্পোর্ট করছি, তো আমি লাফসা কিনেছি 1000 টাকা,
ঠিক আছে, 1000 টাকা লাফসা কিনেছি। সো 1000 টাকা লাফসা, এবং এটা ফার্স্ট শিডিউলে নাই, আপনার হচ্ছে থার্ড শিডিউলে নাই, সেকেন্ড শিডিউলে নাই। নর্মাল তাহলে কি হবে, 15% রেট, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোটাই নেই, তাহলে এটা নর্মাল ট্যাক্স, নর্মাল ভ্যাট। তো নর্মাল ভ্যাট হইলে আমাকে ভ্যাট দিতে হয়েছে 150 টাকা। এখন এই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট করছি, এটা মানে কি, কেউ একজন ব্যাখ্যা করতে পারবেন? ভ্যাটের দায় বৃদ্ধি পেয়ে দায় না, এটা অ্যাসেট। আমি টাকাটা অ্যাডভান্স দিছি, এটা পরে রিবেট নিব। তাহলে বিষয়টা খেয়াল করেন, এটা দায় না, এটা অ্যাসেট। হ্যাঁ, এটা কিন্তু অ্যাসেট, মানে অ্যাকাউন্টিং শিখছি তো আমরা, অ্যাকাউন্টিং অনুযায়ী এটা হচ্ছে অ্যাসেট। কারণ আমি কিন্তু ভ্যাট দিব না, ভ্যাট দিবে হচ্ছে ফাইনাল কনজিউমার। খেয়াল করেন, ভ্যাট দিবে ফাইনাল কনজিউমার, ঠিক আছে? তো আমি ইম্পোর্ট করেছি 1000, 150 টাকা ভ্যাট দিয়েছি, 150 টাকা আমি পরে এক্সাম্পশন দিব। তাহলে আমার ব্যাংক থেকে টাকা চলে গেছে ইম্পোর্ট স্টেজে, ধরলাম এর সাথে আরডি অন্য জিনিস আছে, হ্যাঁ, এআইটি এটি এগুলো আছে, কিন্তু আপাতত খালি ভ্যাটের হিসাবটা করি। 1000 টাকা পণ্য 150 টাকা দিয়ে আসলাম, তাহলে 1500 টাকা হচ্ছে এই 1150 টাকা হচ্ছে আমার দিতে হয়েছে। তার ভিতরে অ্যাসেট আকারে রাখছি 150 টাকা। এরপরে আমি সেল করছি 300 টাকা প্রফিট করে, তাহলে আমি 300 টাকা প্রফিট করলে কি হবে, 1000 প্লাস 300, 1300 উপরে আমার হচ্ছে 15% যদি ভ্যাট দিতে হয়, তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে কত ক্রেডিট হয় আপনার হচ্ছে 195। তাহলে 195 আমার দিতে হবে, আর আমি দিয়ে আসছিলাম 150 টাকা, তাহলে মাত্র 45 টাকা আমাকে দিলে হবে। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আবার ডেবিট করে ব্যাংক চালান। এটাই হচ্ছে ওই যে মূসক 9.1 দেই না, 9.1 মাসের শেষে এই মূসক 9.1 যখন দিব আমি, তখন এই 45 টাকা খালি দিলে হবে। এটা বোঝা গেছে কিনা, ক্লিয়ার কিনা? তো এটা বুঝলাম। আচ্ছা, তাহলে হ্যাঁ, আমি এটা দিয়ে দিলাম না, আমি তো পুরো টাকাই নিয়ে নিছি, আমার কোনো অ্যাডভান্স দিতে হয় না। আমি কিন্তু তার থেকে 195টা, খেয়াল করেন, আমি 150 টাকা দিয়ে আসছিলাম, 150 টাকা আমি দিয়ে আসছিলাম, এটা আমার অ্যাডভান্স দেওয়া ছিল, দিস ইজ মাই অ্যাসেট। আর আমি কালেক্ট করছি আমার সাপ্লায়ার থেকে, মানে আমার সেলারের থেকে, আমি যাকে সেল করছি তার থেকে কালেক্ট করছি 1000 টাকার পণ্য 1300 টাকা বিক্রি করছি, মানে 300 টাকা আমার প্রফিট। কিন্তু তার সাথে 195 টাকা বেশি নিয়ে নিচ্ছি, বুঝছেন? এই বেশি নিলে ব্যাংক অ্যাকাউন্টে কত ঢুকছে খেয়াল করেন, 1300 প্লাস 195, তাহলে 1495। তার ভিতরে 150 টাকা দিয়ে আসছিলাম, তাহলে মাত্র 45 টাকা আমার দিয়ে দিলে হলো। এই জন্য ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট করে ব্যাংক চালান ক্রেডিট করলাম। সো এইটা আমার হচ্ছে আমার টোটাল, এখন পর্যন্ত আমার ভ্যাট বাবদ কোনো টাকা দিতে হয়নি, কারণ আমি মোট কথা আমার 1000 টাকায় পণ্য 1300 টাকায় বিক্রি করছি, টাকা নেয়া দেয়া করে অন্যের হয়ে কাজ করছি। বাট আমার পণ্য সেল করছি আমি 1300 টাকায়, কিনেছি 1000 টাকা, 300 টাকা আমার প্রফিট। আমার 1000 টাকায় ব্যাংক থেকে চলে গেছিল, আর 1300 টাকা ঢুকছে, অন্যটা আমি গভর্নমেন্টের সাথে অ্যাডজাস্ট করছি। বোঝা গেল ভাই জিনিসটা? ওকে, এবার তাহলে আসেন, যিনি হচ্ছে কিনলো, উনিও তো সেল করবে। উনি কি করলো, 1300 টাকায় হচ্ছে ওনার হচ্ছে আপনার 1300 টাকা উনি কিনলো, 1300 টাকায় কিনলো, কিন্তু উনি ভ্যাট দিয়ে আসলে 195, এটা অ্যাসেট হয়ে গেল। পরে উনি এই 1300 টাকার পণ্য 1800 টাকা বিক্রি করলো, মানে উনি 500 টাকা প্রফিট করলো। তাহলে 500 টাকার জন্য উনি ওনার বিক্রেতার কাছ থেকে 270 টাকা ভ্যাট নিল। 270 টাকা ভ্যাট উনি নিল, আর আগের লোককে দিয়ে আসছিল 195, তাহলে বাদ বাকি 75 টাকা ওনার দিতে হলো। একইভাবে এটা গেল ইম্পোর্টার, তারপরে ম্যানুফ্যাকচারার, তারপরে ডিস্ট্রিবিউটর, রিটেলারও একই। ধরেন 2400 টাকার পণ্য কিনছে, তার এগেনস্টে ভ্যাট দিয়ে আসছে 360 টাকা, আর যখন কাস্টমারকে সেল করছে তখন হচ্ছে 2400 থেকে 2800 বিক্রি করছে, 400 টাকা প্রফিট করছে। কিন্তু তার এই যে টোটাল 2800 টাকার উপরে 15% ভ্যাট আসে 420 টাকা। 420 টাকা সে ভ্যাট কালেক্ট করছে ফ্রম দ্য রিটেইলার, মানে ফ্রম দ্য কাস্টমার কালেক্ট করছে। আর তার হচ্ছে আগে দেয়া ছিল 360, তাহলে সে ভ্যাট রিটার্নে 9.1 মাত্র 60 টাকা দিবে। তার মানে সে আলটিমেটলি কিন্তু এই টোটাল প্রসেসে দিল হচ্ছে 150 টাকা প্রথম দিছিল, তারপরে দিছে 45, 150 প্লাস 45, তারপরে দিছে 75, তারপরে দিছে 90, তারপরে দিছে 60। এই 150 প্লাস 45 প্লাস 75 প্লাস 90 প্লাস 60, এই টোটাল যে 270 টাকা, এই 270 টাকা এও দেয় নাই, এও দেয় নাই, এও দেয় নাই, এও দেয় নাই, পুরা কনজিউমার যিনি 3220 টাকার পণ্য কনজিউম করলো, কিন্তু 3220 টাকার ভিতরে 270 টাকা গেল ভ্যাট, বাদ বাকি তার পণ্যটা যেটা, এটা বাদ দিলে কত আসে, 2800 টাকা। এই 2800 টাকা হচ্ছে মানে কত আসে তাহলে, যাই হোক এরকমই 2800 টাকাই হচ্ছে তার হচ্ছে, বা যাই আসুক, এই টাকাটাই হচ্ছে তার হচ্ছে পণ্যর মূল্য, আর ভ্যাট বাবদ 270 টাকা দেওয়া হলো। বোঝা গেছে জিনিসটা?